তারপরে তো আওয়ামী লীগের লোকজনকে ডাকতে পারতেন, ভাই তোমাদের কি মতামত বলো। ভোটকে কেন্দ্র করে জোট গঠনের সংস্কৃতি বাংলাদেশে বহু পুরনো, কিন্তু প্রশ্ন রাখতে চাই যে ভোটের মাঠে জোটের রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ? ভোটের মাঠে জোটের রাজনীতি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা হয় কি, ধরেন আমি হয়তো একা কিছু করতে পারবো না, কিন্তু আমার সঙ্গে যদি দুইজন লোক আসে একসঙ্গে হই আমরা, তাহলে ভোট একসঙ্গে হবে। আমি একা একা ইলেকশন করলে হয়তো 300 আসনে 2টা আসন পাবো, কিন্তু যদি আমি আরেকজনকে সঙ্গে নেই তার ভোটটা আমার সঙ্গে যোগ হবে, তখন সেটা হয়তো 2টার জায়গায় হয়তো 10টা হয়ে যাবে। কাজে এরকম জোট তো আমাদের এখানে হয়, আগেও হয়েছে, অনেকবার হয়েছে। বিএনপির সঙ্গে জামাতের হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির হয়েছে, বহুবার হয়েছে এরকম। এখন এবারও হবে এবং হওয়াটাই স্বাভাবিক। ছোট দলগুলো এই ধরনের জোটের প্রতি খুব আগ্রহ হয়, কারণ কয়েকটা আসন তারা পাবে, হয়তো একা একা পেত না, জোট করলে পাবে। আবার বড় দলগুলো আগ্রহী হয় যে ধরেন আপনার ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে হয়তো তারা ভাবে আমার 1% 2% ভোট বাড়তি হলে আমি ক্ষমতায় যেতে পারবো, তখন সে 1-2%-এর জন্য তারা জোট করে। তো এই কারণে এই জোটগুলো ভোটের জোট আর কি, ভোট ভিত্তিক জোট। এখানে কিন্তু কোনো আদর্শিক জোট না এগুলো। তো এই ধরনের জোট এবার হবে, তবে এটা তো বিএনপির সঙ্গে হবে না, মানে জাতীয় পার্টির সঙ্গেও হবে না। জাতীয় পার্টি হবে কিনা জানি না, ওটা তো ইলেকশন করতে পারবে কিনা তাও জানি না। আর জামাতের সঙ্গে হবে হয়তো বা। আবার ছোট দলগুলো যারা আছে ওনারা বিভিন্ন জোটের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করবে, যে 2-1টা আসন যদি পাওয়া যায়। জোট এই মুহূর্তে ভোটে এটা মাঠে খুব ইম্পর্টেন্ট। ছোট দলগুলো হয়তোবা বড় দলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় কিংবা ছায়াতলে থাকতে চায়, সেই উদ্দেশ্যে হয়তোবা তারা জোট গঠন করে। এবার একটা সমস্যা আছে, কিন্তু আমরা আরপিওতে যে পরিবর্তন দেখছি যে নিজ দলের প্রতীকেই তাকে নির্বাচন করতে হবে, এটা একটা সমস্যা। এই সমস্যাটা খুব জটিল সমস্যা। কিন্তু এই সমস্যা কিন্তু আসলে এই ভোট ভিত্তিক যে জোট আছে এটাকে কিছুটা হলে নিরুৎসাহিত করবে, আবার করবেও না। কোথাও করবে না আমি বলি আপনাকে, যেমন ধরেন বিএনপির সঙ্গে কেউ জোট করতে আগ্রহী হবে না। এই কারণে ধরেন বিএনপির সঙ্গে কেউ একজন জোট করলো, এখন যে জোট করলো তার একটা মার্কা আছে, বিএনপির একটা মার্কা আছে। এখন ওই যে মার্কাটা আছে, নতুন যে মার্কাটা সে পাইলো, তাকে তো ওই মার্কায় ইলেকশন করতে হবে। এখন উনি যখন ওই মার্কে ইলেকশন করবেন, বিএনপির কিন্তু একটা আসনে 4-5জন ক্যান্ডিডেট আছে। বিএনপি যদি তার মার্কায় নির্বাচন করতো তাহলে একজন পেতো আর 3জন মুখ গোমরা করে বসে থাকতো। তো যখন দেখবেন যে বিএনপি ওই আসনটা তার জোটকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই লোক কিন্তু ধানের শীষ পায় নাই, অন্য একটা মার্কা নিয়ে আছে, তখন ওই যে বিএনপির যারা নাকি বঞ্চিত হতো তারা কিন্তু স্বতন্ত্র দাঁড়ায় যাবে এবং তাদের ওখানে কিন্তু ভালো একটা ভোট ব্যাংক আছে। তখন বিএনপির সব ভোট ওই জোটের প্রার্থীকে ভোট দিবে, এমনটা আমি অন্তত মনে করি না। যে জোটের হিসেব রেখে অনেকাংশে পাল্টে যাবে, কিন্তু এটা ছোট দলগুলোর জন্য হবে না। এরকম ধরেন জামাতের মার্কাটা কিন্তু অতটা না। জামাত আবার একটু রেজিমেন্টেড দল, তো তারা যদি বলে দেয় যে তুমি হাত পাখাকে ভোট দাও, তো জামাতের লোক কিন্তু হাত পাখাকে ভোট দিবে। কিন্তু এটা বিএনপি সেন্ট্রাল থেকে বলে দিলে বিএনপি লোকেরা তা করবে না। বিএনপির স্থানীয় যে লোক আছে, কারণ এই দলের প্রতি তো এই মাঠ পর্যায়ে পর্যন্ত এদের কেন্দ্রের অতটা নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণ থাকলে তখন চাঁদাবাজি থামাইতে পারতেছে না। তো কাজে ওইটা বিএনপির ক্ষেত্রে হবে না, কিন্তু জামাতের ক্ষেত্রে হবে। কাজে জামাত যেভাবে জোট করতেছে দেখতেছি আমি, যেমন মনে করেন 5-6টা দল নিয়ে তারা একত্রে যুগপথ আন্দোলন করতেছে, এবং তারা যদি মাঝখানে একবার দেখলাম ওই জামাতের একজন লিডার বললেন তারা প্রয়োজনে 100 আসন ছেড়ে দিবেন। যদি 100 আসন ছেড়ে দেয়, ওই 100 আসনে জামাতে যে ভোটগুলো আছে এগুলো কিন্তু তার জোটের প্রার্থীরা পাবে, আমার ধারণা পাবে। ওরকম ইসলামী আন্দোলন অথবা আপনার খেলাফত মজলিস দেখলাম, ওরাও তো আছে জোটে, ওরাও কিন্তু এই ধরনের আমার হয় পাবে। কিন্তু বিএনপি যদি স্বতন্ত্রদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আসলে জোট সঙ্গীরা সেই সুফল কি পাবে না। এবং বিএনপি স্বতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারবেও না, আমার যেটা অভিজ্ঞতা, পারবে না। যেটা নাকি আওয়ামী লীগও পারতো না। আওয়ামী লীগ পারতো স্বতন্ত্রদেরকে নিয়ন্ত্রণ করতে, একটা মাত্র দল। 2024-এ না হয় স্বতন্ত্রদের উৎসাহ দেওয়া হয়েছে, এর আগে কি উৎসাহ দেওয়া হয়েছিল? হয় নাই তো। তখনও তো আওয়ামী লীগের স্বতন্ত্ররা জিতছিল, যেটার মধ্যে আওয়ামী লীগ ছাড়া কেউ নাই। যেই জিতুক আওয়ামী লীগই জিতবে, এমন তো অনেক সময় হয়। যেমন ধরেন বিএনপির সঙ্গে ফাইট হচ্ছে, একজন দুর্বল প্রার্থীকে দল নমিনেশন দিয়ে দিল, তখন সবল প্রার্থী মনে করে যে আমি দাঁড়ালে তো আমি বিএনপিকে হারাতে পারতাম, এখন দুর্বলটাকে দিয়েছে সে তো হারাতেও পারবে না, তখন সে দাঁড়ায় যায়। কিন্তু
যে আমি হারাই দিব। তো এই ধরনের আকাঙ্ক্ষা, কিন্তু পরের দিকে তো মনে করেন মানে 2014 থেকে আর তো কোনো প্রার্থীও নাই রে ভাই, এক আওয়ামী লীগ। তখনও তো আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে, ইউপি ইলেকশনে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র দাঁড়াইছে, যারা ইলেকশন তারা জিতছে, অনেকগুলো হয়েছে। কাজে এটা আওয়ামী লীগও থামাতে পারবে না, বিএনপিও থামাতে পারবে না। কারণটা হলো এদের যে দলের যে শ্রেণী চরিত্র, যেটা এই চরিত্রের কারণেই তারা পারবে না, তাদের মধ্যে ওই নিয়ন্ত্রণটা নাই দলের উপর। নতুন দলগুলো আসলে জোট গঠনের ক্ষেত্রে কি ভাবনায় রেখে জোট গঠন করতে যাবে? ওইটাই যে আসন পাওয়া নেই। আর নতুন দল মানে কি এনসিপি কে কেউ জোটে নিবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু রাজনীতির অঙ্গনে তো গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে বিএনপি জামায়াত দুই দলই এনসিপি কে, আমার মনে হয় না এটা আওয়াজ হতে পারে, কিন্তু এনসিপি কে নিবে বলে আমার, কারণ এনসিপি সত্যি কথা বলতে কি আমার মানে এনসিপি নিয়ে আমার এক সময় খুবই উচ্চ আশাবাদ ছিল, কিন্তু এনসিপি কে এখন আমার মনে হয় এটা বোঝা, এনসিপির এই বোঝা কেউ নিতে চাবে কিনা আমার কাছে মনে হয় না। কারণ তাদের নেতাদের যে আচরণ, যেরকম বেয়াদবি মানুষের সঙ্গে, মানে শুনেন ভাই, বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, কিন্তু এই দেশে আপনি সিনিয়রের সঙ্গে কি আচরণ করলেন, একটা বয়স্ক লোকের সঙ্গে কি আচরণ করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এদের যে অধ্যত্ত আপনি দেখেছি বিভিন্ন জায়গায়। তো এটা মানুষ এবং এনসিপির এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রতীক জটিলতাও কিন্তু কাটে, তারা যে কাজটা করতেছে, প্রতীকরা যে কাজটা করতেছে, আমরা নাহলে ইলেকশনই করবো না, তো করো না, করো না তুমি ইলেকশন। কিন্তু এই প্রতীক দিয়ে এ পর্যন্ত এই যে এতগুলি পলিটিক্যাল পার্টি আছে, কেউ এরকম করছে? একটা পার্টি বলেন, ওনাদের একটা পার্টি আছে, ওনাদের যে দিচ্ছে তিনটা অপশন দিচ্ছে, তিনটা মধ্যে একটা নেন আপনি, আমি নাহলে নিবো না, করবো না। এটা কি? এটা তো বাচ্চাদের অভিমান। এই অভিমান তো ভাই চলে না, নাই, এটা আমার তালিকার মধ্যে না, তুমি করতে নিবা। তালিকায় কিন্তু তোমার কথা অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। ইলেকশন কমিশন যদি ওর কথা অনুযায়ী ওখানে সাপটা ঢোকায়, ইলেকশন কমিশন থাকতে পারবে? তোর ইলেকশন কমিশন অন্য অন্য পার্টির কাছে কি জবাব দিবে? যে একটা পার্টি চাইলো আর তিনটা প্রতিবাদ, তখন ওনারা বলবো যে আমিও আরেকটা চাই, আমার এটা পছন্দ হচ্ছে না, আমি আরেকটা চাই। কটা দিবে সে? নিয়ম তো নিয়মই ভাই, তার নিয়ম মানবে না, আমার জন্য নিয়ম পয়দা করো, এগুলো হয় না রে ভাই, এই গায়ের জন্য গর্ত, এগুলো হয় না। কিন্তু জনাব মাসুদ কামাল, ইলেকশন কমিশনের তো সেই এখতিয়ার আছে, সেই জুরিসডিকশন আছে যে প্রতীক সংযোজন বিয়োজন করতে পারে চাইলে। ইলেকশন কমিশনের অনেক কিছু আছে, কিন্তু একটা কনভেনশন বলতে একটা কথা আছে। ইলেকশন কমিশন কি এর আগে গত 2-3 বছরে অথবা গত মানে 2-3 দশকে এই ধরনের কোনো কাজ করছে? যে কোনো একটা পলিটিক্যাল পার্টির চাহিদা অনুযায়ী তারা নতুন প্রতীক সংযোজন করছে পর্যন্ত? করছে? তাহলে ওর জন্য আপনি কেন করবেন? এই প্রতীক তো মাহমুদুর রহমান মান্না চায় পায় নাই, সেখানে নিশ্চয়ই রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। হবে তো, অনেক কিছু হবে। তাহলে কি রাজনৈতিক দলগুলো নিজেদের দলীয় স্বার্থকেই বড় করে দেখছে বলে আমরা এই মত পার্থক্যগুলো দেখছি? আমরা দেখলাম যে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটে বেশ ঐকমত্য হলো, কিন্তু গণভোটের সময় নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। সে সঙ্গে বেশ কিছু প্রশ্ন এসেছে যে গণভোট কিসের ভিত্তিতে হবে, বিষয়বস্তু কি থাকবে, আগের 3টি যে গণভোট হয়েছে সেই মডেলেই হবে কিনা। দেখেন, একটা জিনিস হলো কি, যে উনি যে কথাটা বললেন যে আসলে রাজনৈতিক দলগুলো না নিজের স্বার্থটাই দেখে, এখানে জনগণের স্বার্থটার কথা বলে, কিন্তু যেভাবে তার সুবিধা হবে তারা সেভাবে করতে চায়। একটা জুলাই সনদ আপনারা করেছেন, জুলাই সনদের কি হয়েছে না হয়েছে, এটা সবই ঠিক হয়েছে কি না হয়েছে, এগুলো নিয়ে অনেক আলাপ হতে পারে। এর সঙ্গে জনগণের কতটুকু মানে আপনার পছন্দ অপছন্দ আছে, জনগণের গুরুত্ব মূল্য দেওয়া হয়েছে কিনা মতামতকে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। জাতীয় ঐক্যমত্য বলা হয়েছে, এটা কি আসলে জাতীয় ঐক্যমত্য হয়েছে? জাতি কতটুকু? জাতি বলতে কি বোঝা যায়? জাতি বলতে কি একটা বিরাট জনসংখ্যাকে আপনার হিসাবের বাইরে রাখলে ওটা জাতি থাকে? আর ওটা জাতীয় ঐক্যমত্য হয়? হয় না তো। আপনি ঠিক আছে, আপনি মানলেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করছেন, নিষিদ্ধ তো করেন নাই, স্থগিত করছেন, ঠিক আছে, রাজনৈতিক কর্মকাণ্ড করলো না তারা। তারপরে তো আওয়ামী লীগের লোকজনকে ডাকতে পারতেন, ভাই তোমাদের কি মতামত বলো, কারণ আওয়ামী লীগ তো একটা বিরাট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, আপনারা শেয়ার করতে পারবেন। বহু লোক আছে যারা আওয়ামী লীগকে ভোট দেয়, এখনো তো আগামীতেও দিবে। তো ওই লোকগুলো কি করবেন? ওই লোকগুলোকে বলবেন যে তুমি এই দেশের নাগরিক না? ওই লোকগুলোকে বলবেন তুমি আজকের থেকে সেকেন্ড ক্লাস সিটিজেন? এটা বললে পৃথিবীর কেউ মানবে? তো তাদের মতামত কই এখানে? তাদের মতামত বাদ দেন আওয়ামী লীগের কথা। কিন্তু নিশ্চয়ই অবগত আছেন প্রধান উপদেষ্টা যেমনটি জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে আওয়ামী লীগ একটি বৈধ দল, যে কোনো সময় তাদের রাজনৈতিক কার্যক্রম সচল হতে পারে, সেই সচল কি নির্বাচনের আগে হবার কোনো সম্ভাবনা আছে? ভাই ওনার কথা বাদ দেন, উনি যখন যেটা সুবিধা মনে হয় ওটা কয়, ওনার কথা বলে লাভ নাই। আমি ওনার কথা গুরুত্ব দিই না, সবাই দিতে পারেন, আমি দিই না।
ওনার যখন যেটা সুবিধা এই লোক এই মুখ দিয়ে বলছে যে তার সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে, কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই, উনি বলে নাই। কাজে ওনার আলাপ বাদ দেন। আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করছে, করে নাই তো জাতীয় পার্টি প্রতিনিধি নাই কেন ওখানে? ওইখানে যে 35 দল আছে, আমি 35 দলের মধ্যে বলি আমরা মিনিমাম 20টা দল আছে, এই 20টা দলের সম্মিলিত ভোটও এই যে ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি তার সমান না। এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারলাম। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর পাইনি। আমি অন্য জায়গাতে, ওই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে সরেন না, আমি ফোকাসের মধ্যে থাকি, তারপর আপনি ভয় আলাপ করি। তো এখন এদেরকে ডাকছেন, আপনি ডাকেন নাই, তারপরে ঐক্যমত্য করছেন, 84টা পয়েন্টে আপনি একমত হয়েছেন, কিছু নোট অফ ডিসেন্ট আছে, মানলাম, আমি তাও মানতে রাজি আছি, ঠিক আছে। তাহলে একটা কাজ করছেন, পলিটিক্যাল পার্টিগুলি একটা ঐক্যমত্য করছেন। এখন সেটার মধ্যে কি সমস্যা আপনাদের? বাস্তবায়ন কেমন হবে? ঠিক আছে, তাও একমত হয়েছেন যে বাস্তবায়ন আপনি গণভোট দিয়ে করবেন। এখন গণভোটটা কবে করবেন এইটা নিয়ে আপনি মারামারি আরম্ভ করছেন কেন? এখন সমস্যাটা কি? গণভোট আজকে হলো যে কালকে, পার্থক্যটা কি? সমস্যাটা কি? গণভোট কবে করবেন এটা বলতে যাচ্ছেন। আরেকজন বলতেছে গণভোট না করলে ইলেকশনই হবে না, ডিসেম্বর অথবা ফেব্রুয়ারি নভেম্বরে গণভোট করতে হবে। কিন্তু জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যেমনটি বলেছেন, নির্বাচনের দিনে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই, যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তারাই গণভোটের নামে টালবাহানা করছে। আগে তো যারা করবে গণভোটটা করতে কত টাকা লাগবে? বাংলাদেশে সারা দেশব্যাপী ভোট করতে মিনিমাম 1,500 থেকে 1,800 কোটি টাকা লাগে। এটাকে জামাত দিবে? টাকা আমাদের বেশি হয়েছে না? এইগুলি আলাপ করে তো লাভ নাই। তো আপনি যদি ইলেকশনের দিন করেন, দেখেন কতগুলো সমস্যা আমি বলি। ওই যে আগে হয়, আমি তখন প্রশ্ন করি যদি যে আপনি 3টাতে আগে হয়েছে গণভোট, আপনি 2 সামরিক শাসক আল্লাহ বাদ দেন, বিএনপি যেটা করছে 78 সালে, ওটা তো মনে করেন বিএনপি করছে, জিয়া রহমান করছে, উনি যখন সামরিক শাসক গায়ের জোরে দখল করছে ক্ষমতা, দখল করে কয়ে যে আমার আপনারা সবাই মানেন, মানছে সবাই। কিভাবে মানছে জানেন? ওই ভোটে ওই সময় আমার বয়স ছিল 17 বছর, আমিও ভোট দিয়েছি ওইটার মধ্যে। 77 ভোটের কথা। হ্যাঁ 77-এ আমার বন্ধু বান্ধব সবাই এসে চল যাই ভোট দিয়ে আসি, গেছি, স্কুলের টিচার ছিল, ওই তোরা কেন আসিস? আমি ভোট দিতে চাইছি, ওই দে দে দে, আমাদের ভোট আগে গেছে, একজন 2-3 করে মারছি। তখন আমি বয়স কম, তখন আমার 17 বছর বয়স মাত্র, পোলাপান আমি তখন ভোটার হই নাই রে ভাই। তো এখন বলবে যে তাহলে তুমি তো অন্যায় করছো। হ্যাঁ অন্যায় করছি, তখন তো আমি মানে 17 বছর বয়স আমি করছি অন্যায়। এটা আমার মতো অনেকেই করছে, অনেক ক্লাস 7 পোলাপান ভোট দিছে। তখন তো আমার শুনছি এটা হাসাহাসি হয়েছে, কোনো কোনো জায়গায় নাকি 100% বেশি হয়ে গেছে, ভোট হয়ে গেছে। এরকম তো হয়েছে। 77-এর পরে 85 হলো, 85 শেষ করছে, একই ফরম্যাটে করছে, ওগুলি কোনো অর্থহীন। কিন্তু 91-এ যেটা গণভোটটা হলো, দ্যাট ওয়াজ জেনুইন গণভোট। অনেকে বলে যে আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই ছিল না। গণভোটের এই বিতর্ক কি এবারের গণভোট ছাপাতে পারবে কিনা, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাচনের বাকি আর মাত্র 4 মাস। এখন আমরা দেখছি নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দেখা যাচ্ছে, রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি? হ্যাঁ, এই কথা ঠিক। এখন তো আমরা এই সামনে নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলগুলো যেমন আমরা প্রস্তুতি নিচ্ছি, সরকারও নিচ্ছে, কিন্তু নির্বাচন যত কাছে আসছে, আমি যেটা আগেও বলেছি যে আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৃহত্তর ঐক্য ছিল, সেই ঐক্য ফাটল ধরছে শুধুমাত্র যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নিয়েই এখানে প্রাধান্য পাওয়া হচ্ছে। আপনি যদি দেখেন যে সম্প্রতিকালে সেনাবাহিনীর মধ্যে কিছু ব্যক্তিকে সেনা হেফাজতে নেওয়া এবং তাদের বিচারিক প্রক্রিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে একটা বড় ধরনের মানে গুজব রটনা করা হচ্ছে, এটা একটা দিক। আবার আপনি যদি দেখেন এই যে আমাদের নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তারাও এখানে বলছে যে তাদের একটা প্রতীক শাপলা, যেটা এখানে আলোচনা আসছে, যে এটা না হলে তারা নির্বাচন হতে দেবে না। আবার আজকে আপনি যদি দেখেন যে জামাত ইসলাম, তাদের একজন শীর্ষ নেতা, তিনি বলছেন যে এই যে উপদেষ্টা যারা আছেন তাদের কল রেকর্ড নাকি তার কাছে সংরক্ষিত আছে, এটা ফাঁস করে দিবেন। এই ধরনের তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নাম না উল্লেখ করে তিনি বলেছেন যে কোন কোন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের যে কথোপকথন সেটা রেকর্ড তার কাছে আছে। এই ধরনের একটি রেকর্ড
তো করার কোনো সুযোগ আইনগতভাবে নাই, কোনো ব্যক্তির নাই, সরকারেরও নাই। আপনার সাথে আমার কথা হতে পারে, সেই কল রেকর্ড তো আপনি সংরক্ষণ করতে পারবেন, প্রকাশ্যে কথা বলতে ধন্যবাদ জানাচ্ছি পারবেন ডাক্তার না। মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মাসুদ কামাল, যেমনটি জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করলেন যে কোনো উপদেষ্টা একটি রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্রে লিপ্ত। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আবার উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও নানামুখী আলোচনা চলছে। আমরা যেমনটি জানি যে প্রথম সেফ এক্সিটের ঘটনাটি ঘটেছিল 1975 সালে। রাজনৈতিক বিশ্লেষকরা এমনটিই বলে, ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি হয়েছিল সে সময় 75 থেকে 25। সেফ এক্সিট এখনো কেন রাজনীতিতে আলোচনায়? এই জন্যই আলোচনা যে যখন যারা দায়িত্ব পায়, সরকারে যারা দায়িত্বে যান, তারা যে সেখানে দায়িত্বের বাইরেও নিজেদের স্বার্থের জন্য কিছু একটা করেন। এই যে করেন, এটা নিয়ে পরবর্তী সময়ে পরবর্তী সরকার যেটা আসে তাদের কাছে তাদের জবাবদিহিতার মুখে পড়তে হয় এবং তারা ভয় পায় তাদেরকে না আবার বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। এই জন্য তারা আগে যাওয়ার আগেই ওই দল অথবা যারা ক্ষমতাবান আছেন তাদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের একটা, আপনাদের এই সুবিধা পাওয়া দেয়, আমাদের একটু সেফভাবে বের হতে দেন। যেমন আমরা দেখেছি যে 111-এর সময় যারা ছিল, মইনুল আহমেদ বলেন, ফখরুদ্দিন আহমেদ বলেন, মাসুদুদ্দিন চৌধুরী বলেন, এদের সবাই তো আওয়ামী লীগ সরকার ওই শর্তে দিয়েছিল, তোমরা আমাদের হেল্প করো, আমরা তোমাদেরকে হেল্প করব। এখানেও তাই হচ্ছে, তোমরা আমাদের হেল্প করো, আমরা তোমাদের হেল্প করব, অথবা আমরা তোমাদের হেল্প করছি, তোমরা আমাদের হেল্প করিও। এইটাই কিন্তু হচ্ছেই। এটা তো নাহিদ ইসলাম স্পষ্টই বলছে যে পলিটিক্যাল পার্টি লিডারদের সঙ্গে লিয়াজও করতেছে। তাহলে ওরা কোন পার্টির কাছে যাবে? ওরা কি গণফোরামের কাছে যাবে নাকি? গণফোরামের ক্ষমতা যাওয়ার কোনো চান্স নাই। যারা ক্ষমতা যাওয়ার চান্স আছে তাদের কাছে যাচ্ছে, যোগাযোগ করতেছে, যোগাযোগ হচ্ছে। আজকে তো তাহের সাহেব বললো যে তাদের অন্য একটা দলের লোকজনকে নিয়ে, একদিন কিন্তু উনি কিছু বলে নাই, কারণ একদিন তো ওনার লোক ছিল। যে অন্য দলের লোক আসছে তখন তার মাথা খারাপ হয়েছে যে অন্য দলের লোকটা দলীয় ভাবে করতেছে। এটা তো মাহফুজ আলম একদিন বললোই যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে জামাত আর বিএনপি তাদের লোক বসাই। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেমনটি অভিযোগ করেছে, একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র। ভাই এই এই যে প্রশাসনে দলীয় লোক বসানো, এটা জামাতের লোক বসছে, বিএনপির লোক বসছে। জামাতের চিকন বুদ্ধি, এই জন্য তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলি বসছে, কোনো আওয়াজ করে নাই। বিএনপির মোটা বুদ্ধি, ওরা এখানে বসাইছে, আগাবাজি করছে, এগুলি করে ধরা গেছে। ঘটনা তো এটাই। এটা তো মাহফুজ আলম সরাসরি বলছে যে বিএনপি জামাত সব ভাগাভাগি করে কারাকারি করে দুই দল প্রশাসনের লোকজন বসিয়েছে। তো হয়েছে এটা। একদিন উনি বলেন নাই কেন? একদিন ওনার গায়ে লাগে নাই। এখন যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির লোক বসছে, তার মাথা খারাপ হয়ে গেছে, সেগুলি বলে। যখন তার লোক বসছিল তখন তো কিছু বলে নাই। যখন ঢাকা ইউনিভার্সিটি ভিসিজে পড়লো, সেটা জামাতের লোক, সে অস্বীকার করতে পারবে? তখন তো কিছু বলে নাই। তখন তো বলে নাই যে কেন একটা দলীয় লোককে ভিসি বানানো। এই অভিযোগের পেছনে রয়েছে স্বার্থের দ্বন্দ্ব। অবশ্যই, যার যার দলীয় স্বার্থের দ্বন্দ্ব, বলেন ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ। ভাই এই দেশের সাধারণ মানুষের কোনো মুক্তি নাই, এগুলো সত্য কথা। এই দেশের সাধারণ মানুষ এই রাজনৈতিক দলগুলোর যে মানে আপনার সংকীর্ণ স্বার্থ চিন্তা, তার কাছে জিম্মি হয়ে আছে। এই দেশের মুক্তি আমি দেখি না।